প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। নাইন স্যার বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বিগত সেশনে আমি তোমাদেরকে গদ্যের সাজেশন ক্লাস দিয়েছিলাম। আশা করি তোমরা সেই ক্লাসটি করেছো এবং উপকৃত হয়েছো। আজকে আমাদের ক্লাস হচ্ছে কবিতার সাজেশন ক্লাস। এই ক্লাসটি করার পরে তোমার কবিতা সংক্রান্ত যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সাজেশন থেকেই তুমি নিশ্চিত কমন পাবে। ঠিক আছে, তাহলে আমি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ক্লাসে। ঠিক আছে। আচ্ছা, মূল ক্লাসে যাওয়ার আগে আমি আরেকটা কাজ করি। সেটা হচ্ছে আমাদের আজকের যে সাজেশন, মানে কবিতার যে সাজেশন, সেখানে কি কি থাকবে। ঠিক আছে, আমি কবিতার সাজেশনে তোমাদেরকে বলে দেই। তোমাদের জন্য থাকছে যে আহ 1 নম্বরে থাকবে তোমার হচ্ছে কপোতাক্ষ নদ। ঠিক আছে, এখান থেকে মাস্ট অবশ্যই প্রশ্ন আসবে। 2 নম্বরে থাকবে জীবন বিনিময়। 3 নম্বরে থাকবে ওমর ফারুক। 4-এ হচ্ছে তোমার ওমর ফারুকের পরে আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে বৃষ্টি। 5-এ হচ্ছে সেই দিন এই মাঠ। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা। ঠিক আছে, এই কবিতাগুলো এই কবিতাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ছয়টা আমরা আজকে এই ছয়টা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো। ঠিক আছে, তাহলে চলো আমরা মূল ক্লাসে প্রবেশ করি। গতবারের মতোই আমি এইবারও হচ্ছে যে মানে পাঠ্য বই থেকে আমরা শুরু করব। ঠিক আছে, আমাদের পাঠ্য বই থেকে তোমরা পাঠ্য বইটা সামনে নিয়ে বসবে এবং এইখানে আমি যা যা লিখে দিব, যা যা নোট করব, তোমরা সেইভাবে নোট করে নিবে। তাহলে আমি এই কবিতাটা সম্পর্কে আমাদের জানা আছে, কবি স্মৃতিকাতর হয়ে পড়ছেন, কবিতার নদ কেমন মনে পড়ছেন। তিনি ফ্রান্সে বসে কবিতাটা লিখেছেন, ফ্রান্সে বসে তার নদীর নিজের দেশের কথা তিনি মনে করছেন। ঠিক আছে, এখান থেকে যে যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আমি জাস্ট সেই জায়গাগুলো তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। যেমন এখান থেকে, যেমন ধরো নিশার স্বপন বলতে কি বোঝায়, এটা আসতে পারে। ঠিক আছে, নিশার স্বপন বলতে কি বোঝায়, এটা আসতে পারে। ওকে, ওকে, ঠিক আছে। দেখো, নিশার স্বপন বলতে কি বোঝায়। ওকে, নিশার নিশার স্বপন কি? নিশার স্বপন হচ্ছে গভীর গভীর ঘুমের যে স্বপ্ন, গভীর ঘুমের যে স্বপ্ন, সেটাকে কি বলছে? নিশার স্বপন বলছে। ঠিক আছে, গভীর ঘুমের স্বপ্নকে নিশার স্বপন বলছে। আচ্ছা, এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন যেটা আসে, যে জুড়াই কানামি ভ্রান্তির ছলনে। ঠিক আছে, জুড়াই কানামি ভ্রান্তির ছলনে, এখানে ভ্রান্তিটা কি আর ছলনাটা কি? ঠিক আছে, এই জিনিসটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, আসো আমরা যে কবি কল্পনায় কল্পনায় কবি কি করে? কল্পনায় কবি যে কপোতাক্ষ নদের কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান, সেটাকে বুঝাচ্ছে। ঠিক আছে, এখানে ভ্রান্তি ছলনাটা কি? তিনি আত্মতৃপ্ত হচ্ছেন, নিজেকে সন্তুষ্ট করছেন কি দিয়ে? তিনি কল্পনায়। এই কল্পনাটাই হচ্ছে, এটা তো বাস্তব না, এটা অবাস্তব, কল্পনাটাই হচ্ছে তার জন্য ছলনা। সেজন্য তিনি বলছেন যে কল্পনায় কবি কি করছেন, তার কলকল ধ্বনি, নদীর কলকল ধ্বনি শুনে তিনি তার মানে হৃদয়টাকে জুড়িয়ে নিচ্ছেন বা কানটাকে জুড়িয়ে নিচ্ছেন। ওকে, আচ্ছা, তারপরে দেখো, তারপর হচ্ছে কিন্তু যে এখানে একটা লাইন আছে, গুরুত্বপূর্ণ লাইন, সেটা হচ্ছে যে জুড়াই। জুড়াই মানে কি? আত্মতৃপ্তি হওয়া। জুড়াই মানে কি? আত্মতৃপ্তি পাওয়া। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, এইটা আসে। ঠিক আছে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, এটা লিখবো যে দেশের প্রতি দেশের প্রতি গভীর বা কপোতাক্ষ নদের প্রতি, নিজের জন্মভূমির প্রতি কবির গভীর মমত্ববোধ।
ঠিক আছে, কবির গভীর মমত্ববোধ এখানে প্রকাশ পেয়েছে। এই দুটো লাইন কিন্তু একই উত্তর হবে, যদি এটা আসে বা এটা আসে, যে যেটা আসুক না কেন, দুটোর কিন্তু সেম উত্তর হবে। ওকে, দুটোর কিন্তু একই উত্তর হবে, যে দেশের প্রতি কবির কি গভীর মমত্ববোধ প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আসো, এরপরে আমরা যাই যে আর কি হবে দেখা। আর কি হবে দেখা। ঠিক আছে, আর কি হবে দেখা, এটা আসে পরীক্ষাতে, যে মানে লেখকের মধ্যে কি দেখা যাচ্ছে, দুইটা জিনিস দেখা যাচ্ছে। একটা হচ্ছে সংশয়, মানে কবি দেশে ফিরে যেতে পারবেন কিনা সেই সংশয়। আরেকটা হচ্ছে দেশে ফিরে যাওয়ার কবির আকুলতা, দেশে স্বদেশে ফিরে যাওয়ার আকুলতা। একটা হচ্ছে সংশয়, একটা হচ্ছে আকুলতা। কিসের সংশয়? স্বদেশে ফিরে যাওয়ার, স্বদেশে ফিরে যাওয়া, স্বদেশে ফিরে যাওয়া সংশয় বা আকুলতা, এই লাইনটিতে প্রকাশ পেয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আরেকটা লাইন পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি। এটা কি? এটা হচ্ছে নদীর, নদী যে, নদী সাগরে যে পতিত হয়, নদী সাগরে পতিত হয়, পতিত হওয়া, সেটাকে কবি রাজা এবং প্রজা সম্পর্কের মধ্যে দেখেছেন। যে প্রজা যেরকম রাজাকে কর দেয়, নদীও সেরকম, বাড়ি মানে হচ্ছে জল, নদীও সেরকম সাগরে গিয়ে পতিত হয়, অর্থাৎ নদী তার জলটা সাগরে কি দেয়, কর দেয়। এই পতিত হওয়াটাকে তিনি এইভাবে দেখেছেন। ঠিক আছে, এবং লাস্ট ওয়ান হচ্ছে লইছি যে তব নাম বঙ্গের সঙ্গীতে। লইছি যে তব নাম বঙ্গের সঙ্গীতে মানে হচ্ছে কি, গান কবিতায়, গান কবিতায় কবি স্মরণ করছেন মাতৃভূমিকে, সেটা বলছেন। ঠিক আছে, মাতৃভূমিকে কি করছেন, গান কবিতায় স্মরণ করছেন, এই জিনিসটাকে তিনি এখানে বুঝিয়েছেন। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এই লাইনগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তো তুমি প্রথমে জ্ঞানমূলক অংশটা লিখবা, তারপরে ব্যাখ্যাটা লিখবা। ব্যাখ্যা কি, কবি ওই ব্যাখ্যা কিন্তু একই ব্যাখ্যা, যে কবি কি, কবি নিজের দেশকে ভালোবাসেন, তিনি বিদেশে অবস্থান করে নিজের দেশের কথা মনে করছেন, মনে করে তিনি এই চরণগুলো বা এই লাইনগুলোর কথা বলেছেন। 3-4 লাইনের মধ্যে আমরা শেষ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাব এইখান থেকে, যে যে জায়গা থেকে উদ্দীপক আসতে পারে, উদ্দীপকের পয়েন্ট গুলো আমরা এখন দেখবো। কেমন? উদ্দীপকের পয়েন্ট গুলো আমরা দেখবো। চলো উদ্দীপকে যাই। আচ্ছা, যেটা হচ্ছে যে এটা হচ্ছে কিসে নিয়ে আমরা লিখছি, কপোতাক্ষ নদ, তাই না? কপোতাক্ষ নদ। ওকে, কপোতাক্ষ নদ নিয়ে আমরা লিখছি। এইখান থেকে যেই যে জায়গা থেকে উদ্দীপক আসতে পারে, কোন কোন জায়গা থেকে উদ্দীপক আসতে পারে, স্বদেশের প্রতি, স্বদেশের প্রতি, স্বদেশের প্রতি কবির গভীর মমত্ববোধ, গভীর মমত্ববোধ, তারপর হচ্ছে অনুরাগ। হ্যাঁ, এরপরে হচ্ছে এটাকে আরো একটা কথায় বলা যায়, সেটা কি, দেশপ্রেম, গভীর দেশপ্রেম ফুটে উঠেছে এখানে, তাই না? কবির গভীর দেশপ্রেম ফুটে উঠেছে এখানে। ওকে, তারপরে আর কি ফুটে উঠেছে, সেটা হচ্ছে আরেকটা বিষয় থেকে উদ্দীপক আসতে পারে, সেটা হচ্ছে স্মৃতি কাতরতা। এমন একটা উদ্দীপক দিতে পারে যে কি, স্মৃতি কাতর, স্মৃতি কাতর হয়ে পড়ছে, নিজের দেশের জন্য দেশে ফিরে আসতে চাচ্ছে। ঠিক আছে, বা শৈশবের কথা মনে পড়ছে, স্মৃতি কাতরতা নিয়ে আসতে পারে। আরেকটা আসতে পারে কি, আরেকটা আসতে পারে হচ্ছে তোমার যে নিবেদন, 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 কিসের নিবেদন, ফিরে যাওয়ার আকুলতা, ফিরে যাওয়ার আকুলতা, ফিরে যাওয়ার আকুলতা। ওকে, দুইটা এখানে দুইটা আছে। একটা হচ্ছে নিবেদন, তাকে যেন মানে সে যেন মানে ওই কপোতাক্ষনাথ যেন তাকে স্মরণে রাখে, এবং তাকে যেন বাংলাভাষী, বাংলার মানুষদের কাছে এটা প্রচার করে যে তাকে সে স্মরণ করছে, এটা একটা তার নিবেদন। আর একটা হচ্ছে যে ফিরে যাওয়ার আকুলতা, তার স্বদেশে ফিরে যাওয়ার জন্য সে আকুল হয়ে রয়েছে। তো মোস্টলি এই দুইটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট উদ্দীপক আসার জন্য, এই দুইটা পয়েন্ট, যে গভীর মহত্ব আর স্মৃতিকাতরতা। ঠিক আছে, তুমি পাঠ্য বইয়ে যা পড়বে তা থেকেই তুমি লিখবে, তোমার কিন্তু এক্সট্রা করে নিজে থেকে লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আমাদের কপোতাক্ষ নদ কি হয়ে গেল, শেষ হয়ে গেল। ওকে, এরপরে আমরা চলে যাবো কোথায়, এরপরে আমরা চলে যাব জীবন বিনিময়। এরপরে আমরা চলে যাব জীবন বিনিময়। দেখা যাক জীবন বিনিময়টা আমরা কততে পেতে পারি। আসলে এখানে পৃষ্ঠাটা যদি আমি আবার পেছনে যাই, তাহলে অনেক সময় চলে যাবে। সেটা একটু আন্দাজে ঢিল মেরেই দেখি না কি হয়। হ্যাঁ, পেয়েছি, আমরা জীবন বিনিময় পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা জীবন বিনিময় কবিতায় আমাদের বিষয়বস্তু কি ছিল আমরা কি জানি কিনা।
আচ্ছা আচ্ছা, প্রথমে হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিই। প্রথমে হচ্ছে যে বাদশা বাবর কি করছেন, বাদশা বাবরের চোখে নিদ নাই, কেন নিদ নাই এটা আসতে পারে তার ছেলের চিন্তায়, পুত্র পুত্রের চিন্তায় তার কি নাই, তার চোখে নিদ নাই, হ্যাঁ, পুত্রের অসুস্থতার কারণে। এটা কি, এটা হচ্ছে পুত্রের অসুস্থতার কারণে তার চোখে ঘুম নাই, অসুস্থতায় তার চোখে কি নাই, ঘুম নাই। আচ্ছা, এরপরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে জীবন প্রদীপ নিভিয়া আসিয়াছে অস্তরবীর পায়ে, এটাকে আমরা স্টার মার্ক দিতে পারি, এটাকে আমরা কি দিব, স্টার মার্ক দিব। এটার অর্থ কি, এটা হচ্ছে যে মৃত্যু আসন্নকে বোঝাচ্ছে, ছেলের মৃত্যু যে আসন্ন সেটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই লাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। মুখর হয়ে উঠলো সে নিষ্ঠুর নীরবতা। ঠিক আছে, এই নিষ্ঠুর নীরবতাটা কি, এখানে নিষ্ঠুর নীরবতাটা হচ্ছে যে যে হেকিম দরবেশ এরা কি করতে পারছে না, এরা হচ্ছে যে তোমার রোগ মুক্তির উপায় বলতে পারছে না, রোগ মুক্তির উপায় বলতে না পারায়। ঠিক আছে, রোগ মুক্তির উপায় বলতে না পারায় বা বাবরের কাছে সেটা কি, সেটা হচ্ছে যে নিষ্ঠুর নীরবতা হিসেবে তার হৃদয়ে কি করছে, আঘাত করছে এখানে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সুলতান যে সবচেয়ে অবশিষ্ট যে ধন, আহ দিতে যদি পারো দান। ঠিক আছে, নিজের জীবন আত্মজীবন বিসর্জন, তারপর হচ্ছে খুশি হয়ে বাঁচাবে আল্লাহ বাদশাহ প্রাণ, এটা হচ্ছে আত্মজীবন বিসর্জন দিলে, আত্মজীবন বিসর্জন দিলে, আত্মজীবন বিসর্জন দেয়াকে এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে কি বলেছে, তারপরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে তাই যদি হয় যে আমি প্রস্তুত, আমি দিতে সেই কোরবানি, অর্থাৎ নিজের জীবন সে বিসর্জন দিবে সেজন্য সে প্রস্তুত আছে। তারপর হচ্ছে যে মোর জীবনের সবচেয়ে প্রিয় আমার প্রাণ, হ্যাঁ, নিজের জীবনটাই সবার কাছে প্রিয় হয়, তার কাছেও প্রিয়, সবার কাছে নিজের জীবন প্রিয়। ঠিক আছে। তারপরে হচ্ছে যে এরপরে হচ্ছে যে ধরো যে এই লাইনটা তো বুঝেছি যে নিজের জীবনটাই সবার কাছে প্রিয়, সেটা বোঝানো হচ্ছে। যদি বা কেউ কেউ বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে তাকে ছাড়াই সে ভালো করে বাঁচে, তাই না, এমনও হয় কিন্তু আসলে। তারপর দেখো এখানে আছে একটা লাইন আছে, নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয়োল্লাস, এটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয়োল্লাস, এটা হচ্ছে যে রোগ মুক্তির লক্ষণ দেখে, হ্যাঁ, মানে রোগ মুক্তির লক্ষণ দেখে, রোগ মুক্তির লক্ষণ দেখে এই মানে এই আশার সঞ্চার কার, এই বাবরের মনে বা পিতার মনে আশার সঞ্চার, সেটা বোঝানো হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে যে পিতৃ স্নেহের কাছে হয়ে গেছে মরণের পরাজয়, এটাকে সামাক দিয়ে রাখো, এটা একটা গুরুত্বপূর্ণ। মানে এটা কি, পিতার অপরিসীম স্নেহ ও ত্যাগের কাছে পুত্রের কি হয়েছে, পুত্রের মৃত্যুর পরাজয় হয়েছে, তাই না, এই লাইনটা আমরা পারবো আশা করি। পিতৃ স্নেহের কাছে অর্থাৎ পিতার অপরিসীম স্নেহ ও ত্যাগের কাছে পুত্রের মৃত্যুটা কি হয়েছে, পরাজিত হয়েছে, সেটা এটা আমি আর লিখছি না, এটা তোমরা বুঝতে পারবে। তাহলে এই লাইনগুলো হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো ব্যাখ্যা তোমরা লিখতে পারবে, কবিতাটা যদি কাহিনী পাঠ পরিচিতি তুমি পড়ো, এটা কিন্তু তুমি ব্যাখ্যা লিখতে পারবে। এবার চলো আমরা চলে যাব এখান থেকে, যেই যেই পয়েন্ট গুলো থেকে উদ্দীপক আসতে পারে আমরা সেই পয়েন্টে চলে যাব। এখানে আসো, আমরা এবার দেখছি জীবন বিনিময়। জীবন বিনিময় এইখানে আমরা লিখবো যে কোন কোন পয়েন্ট থেকে উদ্দীপক আসতে পারে। প্রথমে আসছে অপরিমেয় পিতৃস্নেহ, পিতৃস্নেহ নিয়ে কি আসতে পারে, পিতৃ স্নেহ নিয়ে উদ্দীপক আসতে পারে, পিতার স্নেহ নিয়ে। তারপরে কি নিয়ে আসতে পারে, এরপরে আসতে পারে যে এখানে যদি আমরা বলি আর কি বলা যায়, যে মৃত্যুর যে পরাজয় সেটা নিয়ে আসতে পারে, মৃত্যুর পরাজয় নিয়ে আসতে পারে। ঠিক আছে, মৃত্যুর পরাজয় এই বিষয়টা নিয়ে আসতে পারে। এরপরে হচ্ছে যে আত্মজীবন বিসর্জন, আত্মজীবন বিসর্জন বা উৎসর্গ নিয়ে আসতে পারে। আচ্ছা, এরপরে যদি চরিত্র ভিত্তিক আসে, চরিত্র ভিত্তিক আসে মৃত্যু পরাজয় আসতে পারে। আচ্ছা, আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে জীবন রক্ষা। এগুলো সব কাছাকাছি একই জিনিস আর কি, বিভিন্ন ভাবে আসতে পারে। আর কিছু এক্সট্রা কিছু বিষয় থেকে আসতে পারে, সেটা হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থা,
চিকিৎসা ব্যবস্থা যে তার মানে চিকিৎসা ব্যবস্থা, সে যে মানে কি ছিল, চিকিৎসা ব্যবস্থায় কোনো ত্রুটি রাখে না, টাকা পয়সা, এরকম একটা উদ্দীপক আসতে পারে যে দেখা যাচ্ছে একজনের মা তার ছেলেকে চিকিৎসা করাতে পারছে না। এই ক্ষেত্রে আমরা যে একটা কবিতা আছে তোমার পল্লীচরণে একটা কবিতা আছে, ওখানে দেখা যায় যে মা তার সন্তানের চিকিৎসা করতে পারছে না টাকার অভাবে, এরকম একটা উদ্দীপক দিতে পারে। তাহলে এটা বলবো যে যদি এরকম উদ্দীপক দেয় তাহলে বলবো যে কোন দিক থেকে বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য হবে যে চিকিৎসা ব্যবস্থার দিক থেকে, কারণ সে একেবারে কোনো কিছু কৃষক চিকিৎসক হেকিম দরবেশ যারা ছিল সবাইকে সে রেখেছে, তাই না, কোনো ত্রুটি রাখে নাই, মানে অভাব আর্থিক দিক থেকে তারা সে বাদশা হওয়ার কারণে তার কোনো কি ছিল না, ত্রুটি ছিল না, এরকম উদ্দীপক আসতে পারে। এরকম আসতে পারে যে ছেলেকে সন্তানকে সে ভালোবাসে না, এই ধরনের উদ্দীপকও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা। এরপরে চরিত্র কেন্দ্রিক যদি উদ্দীপক দেয়, কি কেন্দ্রিক, চরিত্র কেন্দ্রিক যদি উদ্দীপক দেয় তাহলে সেটাও কিন্তু আসতে পারে চরিত্র কেন্দ্রিক উদ্দীপক। তো চরিত্র কেন্দ্রিক উদ্দীপকে কে কে থাকবে, ধরো যে চরিত্র কেন্দ্রিক বাদশাহ জাদা বা বাদশাহ থাকতে পারে, বাদশাহ বাবরকে নিয়ে আসতে পারে। আরেকটাকে নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে যে দরবেশ, যে বলেছিল যে মানে এই কাজটা করলে আপনার ছেলে জীবন বাঁচবে, সেই দরবেশকে নিয়ে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা উম, আসতে পারে কি, সে এবং বাদশাহ চরিত্রটা কেমন ছিল, বাদশাহ চরিত্রটা ছিল যে সে সন্তান বৎসল, তাই না, সন্তান বৎসল। তারপরে হচ্ছে যে সে ছিল তোমার সে বাদশাহ, তাই না, অনেক অর্থবিত্তশালী। তারপরে হচ্ছে সে কেমন হয়, সে হতাশ হয়ে গিয়েছিল ছেলের কারণে, সে অসহায় অবস্থায় পড়ে যায়, তাই না। তারপর হচ্ছে সে প্রার্থনা করেছে, প্রার্থনা নিয়ে উদ্দীপক আসতে পারে, কি নিয়ে, প্রার্থনা নিয়ে উদ্দীপক আসতে পারে, সে প্রার্থনা করেছে। ঠিক আছে, এইগুলা নিয়ে আসতে পারে। তারপর আরেকটা চরিত্র নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে হুমায়ুন যে অসুস্থ ছিল, তার ছেলে যে অসুস্থ, সেইটা নিয়ে আসতে পারে। তাহলে এই জিনিসগুলো নিয়ে আসতে পারে। আমার এইগুলো লেখার উদ্দেশ্য কি, আমার এইগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে তুমি এই যে উদ্দীপক গুলো আসবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোথায় থেকে উদ্দীপক আসবে, সেই উদ্দীপকের উপরে তুমি 4 থেকে 5টা বাক্য যেন লিখতে পারো। হ্যাঁ, নিজের থেকে না, বই থেকে। নিজের থেকে তুমি যদি লিখতে চাও এক্সট্রা একটা প্যারা করে তুমি লিখবা। হ্যাঁ, নিজের থেকে যেটা লিখতে চাও, কিছু কথা এক্সট্রা বলতে চাই না যে পিতার স্নেহ সবসময় অপরিমেয় হয়, এই ধরনের কিছু এক্সট্রা কথা 2-3 লাইন তুমি নিজে থেকে বলতে চাইলে সেটা এক্সট্রা একটা প্যারাতে লিখবা। ওটা যদি তোমার হাতে সময় থাকে তবেই তুমি লিখবা, তোমার হাতে যদি সময় থাকে তাহলে লিখবা। হাতে সময় না থাকলে এক্সট্রা প্যারাটা যোগ করার দরকার নাই। আমার মূল প্যারাটা অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক অর্থাৎ যেটা উত্তর সেই উত্তরটা লিখবা, উদ্দীপকের কথা লিখবা, শেষ। যদি তোমার হাতে সময় থাকে তুমি জ্ঞানমূলক লিখলা, অনুধাবনমূলক কিছু এক্সট্রা কথা বললা, তারপরে হচ্ছে যে মূল উত্তরটা লিখলা, এরপর উদ্দীপকের কথা বললা। যদি এক্সট্রা প্যারা যোগ করো তাহলে এটাকে এক প্যারায় লিখবা, উদ্দীপক আর মূল উত্তরকে তুমি এক প্যারায় লিখবা। আর যদি এক্সট্রা প্যারা না যোগ করো তাহলে মূল উত্তরকে আলাদা রাখবা, উদ্দীপককে একটা প্যারায় রাখবা, অর্থাৎ 3টা প্যারা মেনটেন করবা। নাম্বারের ক্ষেত্রে 4টা প্যারা মেনটেন করবা। ঠিক আছে, এভাবে করে লিখবা, ইনশাল্লাহ তোমার পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে এবং কম সময়ে তুমি অনেক বেশি ভালো নাম্বার পাবা। ঠিক আছে, তো এইগুলো লিখে দেওয়ার কারণ কি, এগুলো লিখে দেওয়ার কারণ হচ্ছে তুমি যাতে উদ্দীপক আসলে কি লিখবা ওটা কিন্তু তুমি আগে থেকে রেডি করে রাখো, তোমার মাথায় সেট করা থাকলেই হবে, মাথায় সেট থাকতে রাখতে পারলেই হবে। তোমার যে লিখে লিখে নোট করতে হবে তা না, এখন আর সেই সময় নেই। তুমি জাস্ট মাথায় সেট রাখো যে এটা সম্পর্কে আসলে আমি এই কথাগুলো লিখবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাই, আমরা আরেকটাতে চলে যাব, পরবর্তী যেটা আছে। এরপরে আমরা চলে যাব কোথায়, এরপরে আমরা চলে যাব উমর ফারুক কবিতাতে। একটু দেখি আমরা উমর ফারুক কবিতাটা। হ্যাঁ, পেয়েছি। বিশাল কবিতা উমর ফারুক কবিতা, তাই না, বিশাল একটা কবিতা উমর ফারুক। আমরা চলো এখান থেকেই শুরু করবো। উমর ফারুক কবিতাটাই আমরা খুব ভালোভাবে আয়ত্ত নিব। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখো। প্রথমে আসো গুরুত্বপূর্ণ লাইন, যে তোমার স্মৃতি যে আজানের আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। ঠিক আছে, এইটা হচ্ছে, যদি বলি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এটা। তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, এটা কি নিয়ে, এটা হচ্ছে যে ইসলাম গ্রহণের পরে, ও আচ্ছা নিচে লিখি, ইসলাম
গ্রহণের পর সর্বপ্রথম সর্বপ্রথম উচ্চরবে আযান প্রচারে অবদান রাখেন তিনি। ঠিক আছে, উনি এর আগ পর্যন্ত আজান গোপনে দেওয়া হতো, উনি আসার পর থেকে ওনার বীরত্বের কারণে, সাহসী এবং ওনাকে সবাই ভয়ভীত বলে তিনি তিনি কি করেন, সম্মুখে সবার সামনে আজান প্রচারের ব্যবস্থা করেন। এই জন্য বলছে আজানের সাথে স্মৃতি জড়িত আছে কার, এই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি জড়িত আছে। এবং এই কথাটা কে জানে না, মুয়াজ্জিন কিন্তু সেটা আসলে জানে না। অর্থাৎ মুয়াজ্জিন এই আজানের মর্মার্থ না বুঝে, অনেক মুয়াজ্জিন আজানের মর্মার্থ বুঝে না কিন্তু আজান দেয়, এই বিষয়টাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে হচ্ছে ফেরদৌস ছাড়ি নেমে আসো তুমি সেই সমষ্টির ধরি। ঠিক আছে, এটা কেন বলছে, এটা বলছে যে ইসলামের হারানো ঐতিহ্য ঐতিহ্য ফিরিয়ে আনার ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে আনার জন্য সশস্ত্র আহ্বান করেছেন কবি। কাকে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শমশের বাণী তরবারি ধরে জান্নাতুল ফেরদৌস ছেড়ে পৃথিবীতে নেমে আসার জন্য, ইসলামের যে ঐতিহ্য হারিয়ে গেছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য ওনাকে আবার আসতে বলেছেন। আচ্ছা, যে ইসলাম সে তো পরে, মানে তাকে কে পেয়েছে খুঁজি। ঠিক আছে, এটার মানে কি, এটার গুরুত্বপূর্ণ লাইন, এটার অর্থ হচ্ছে ইসলাম ধর্মের, ইসলাম এমন একটা পরশ পাথর, ইসলাম ধর্মে যে ক্ষমতা সকল ভেদাভেদ বৈষম্য বৈষম্য দূর করে সকলকে সমান মর্যাদায় আসীন করে, সেই ক্ষমতাকে পরশ পাথর বলা হয়েছে। ঠিক আছে, সেই ক্ষমতাকে এখানে, যে ক্ষমতা ইসলামিক ধর্মের, যে ক্ষমতা সকল ভেদাভেদ বৈষম্যকে দূর করে দিয়ে, হ্যাঁ, মানুষকে সবাইকে সমান করে ফেলে, এই ক্ষমতাটাকে এখানে পরশ পাথর বলা হয়েছে, পরশমানিক বলা হয়েছে। ঠিক আছে, মানে উচ্চ বিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বলে কোনো ভেদাভেদ নাই, তাই না, এটা ইসলামে। সেই জন্য বলছে যে এইটা, যে এটা এটা তো সবাই বুঝে না, এটা যারা বুঝে আমরা তাদেরকে খুঁজি, তাদেরকে আমরা আইকন মানি। এদের পরের লাইনে তাদের কথা বলেছে, যারা বুঝতে পেরেছে ইসলামটাকে তাদেরকে আমরা আইকন মানি। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে এক উম্মত, তাহলে হচ্ছে আদর্শবান ব্যক্তিত্ব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বলেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শবান ব্যক্তিত্বের কারণে এই কথাটা বলেছেন। আচ্ছা, অর্ধবিধি করেছে শাসন ধুলার তখতে বসি। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তিনি অনাড়ম্বর নিরহংকার জীবনযাপন করতেন। অনাড়ম্বর নিরহংকার অহংকার জীবনযাপন করতেন, সেই জন্য এই কথাটা বলেছে। তারপরে কি বলছে? তারপরে বলছে সাইমন ঝড়ে পড়েছে কুড়ি তোমার পরে নেব নিয়ে, তুমি ছিলে খারাপ নিয়ে, এই দুইটা সেম কথা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার চারিত্রিক দৃঢ়তা। এটা কি? তার চারিত্রিক দৃঢ়তা। ঠিক আছে, এই দুইটা লাইনেরই একই অর্থ, চারিত্রিক দৃঢ়তা। ওকে, আচ্ছা তারপরে আমরা যাই। এরপরে হচ্ছে যে, এবং তার আরেকটা ছিল, আরেকটা কথা ছিল, তোমরা এখানে আরেকটা কথা লিখতে পারো যে তুমি ছিলে খারাপ নিয়ে, এই কথাটার মানে আমরা লিখতে পারি যে তিনি ন্যায়পরায়ণ ছিলেন, আপসহীন ছিলেন ও দৃঢ় ব্যক্তিত্ব ছিলেন। ঠিক আছে, এটা চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি আমরা বলতে পারি তিনি কি ন্যায়পরায়ণ ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, আপসহীন ছিলেন। ঠিক আছে, ওকে, দৃঢ় ছিলেন, দৃঢ় ব্যক্তিত্ব ছিলেন। ওকে, তারপরে হচ্ছে যে দেখো একটু বুঝে নিবা আর কি। তারপরে বলছে তাকে আমিরুল মুমিনিন কেন বলা হয়েছে। হ্যাঁ, আমিরুল মুমিনিন তাকে কেন বলা হয়, এটা পরীক্ষাতে আসে। তিনি ইসলাম তিনি ছিলেন খলিফা, ইসলামের মনোনীত খলিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনীত খলিফা ছিলেন। হ্যাঁ, মুসলমানদের তখন প্রধান ছিলেন, এই জন্য তাকে আমিরুল মুমিনিন বলা হচ্ছে। ঠিক আছে,
তারপরে পৃষ্ঠায় এখান থেকে আর গুরুত্বপূর্ণ লাইন নাই, এখানে আসে, এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামে আসে, মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন এটা। তাহলে এটা কি, এটাতে আমরা দেখবো যে তার মানবিক মানবিক ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গি। তিনি, আমরা জানি যে এখানে অনেকগুলা ঘটনা আছে, তাই না, অনেকগুলা ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে এই জায়গা থেকে। এখানে আমি আসি, প্রথমে এখানে আজানের ঘটনাটা ইঙ্গিত করেছে, তাই না, এখানে প্রথমে আজানের ঘটনাকে ইঙ্গিত করেছে। তারপরে হচ্ছে যে তোমার আহ, যে কি, এখানে আরেকটা আরেকটা ছিল যে তার ঘটনা, একটা কি ছিল দেখো, এখানে আজানের ঘটনা ইঙ্গিত করেছে। তারপরে হচ্ছে যে ওই যে জেরুজালেমের ঘটনাটা ইঙ্গিত করেছে, তাই না, জেরুজালেমের ঘটনাটা ইঙ্গিত করা হয়েছে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ভিত্তের ঘটনাটা ইঙ্গিত করা হয়েছে, ভিত্ত। ওকে, তা এইখানে এই যে এই ঘটনা মানে এই মানুষের স্বর্গে তুলে ওই যে ভিত্তকে কি করলেন, ভিত্তকে উঠে পিঠে বসায় নিজে দড়ি ধরে রশি ধরে উঠে রশি ধরে নিয়ে যাচ্ছেন উটকে, এই ঘটনাটাকে এখানে মানবিক ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে এখান থেকে মোটামুটি এই লাইনগুলো আসলে গুরুত্বপূর্ণ, বুঝছো, এই লাইনগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ। আর ঘটনা যদি বলি, আমি তো বললাম একটা ঘটনা, এখানে একটা ঘটনা বললাম না, এখানে আমি বলছি জেরুজালেম ভিত্তির ঘটনা বলেছে। তারপরে এইখানে হচ্ছে যে তোমার আহ খালেদের ঘটনা, খালেদ বিন ওয়ালিদের ঘটনা এসেছে, তাই না, খালেদ বিন ওয়ালিদের ঘটনা আসছে। আহ, তারপরে হচ্ছে যে খালিদ বিন ওয়ালিদের ঘটনা আসছে। এরপরে হচ্ছে যে তোমার এই যে তিনি যে আহ, এই একটা মায়ের ঘরে মায়ের ঘরে তিনি খাবার পৌঁছে দিয়েছিলেন, নিজে খাবার পৌঁছে দিয়েছিলেন, ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, সেই ঘটনাটা এখানে, যে একজন দুঃখিনী মায়ের ঘরে তিনি নিজে খাবার পৌঁছে দিয়েছেন, সেই ঘটনাটা এখানে আসছে। এরপরে হচ্ছে যে এরপরে হচ্ছে আবু শাহামার ঘটনা আসছে, তাই না, এই যে আবু শাহামার এই আবু শাহামার ঘটনাটা কিসের প্রতীক, এটা হচ্ছে ন্যায় বিচারকের প্রতি, আইনের শাসন প্রতিষ্ঠাকারী, আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, নিজের সন্তানকে তিনি শাস্তি দিতে দিতেই মেরে ফেলেছেন অন্যায়ের কারণে। ঠিক আছে না, আবু শাহামার ঘটনাটা এসেছে। ওকে, আচ্ছা, এই ছিল মোটামুটি, এই লাইনগুলো ছিল গুরুত্বপূর্ণ। আরেকটা ঘটনা এখানে আসছে লাস্টের দিকে, যে ওই পিরান পিরান একটা কাপড় কাপড় একটি একটি পিরান ছিল, তার একটা কাপড় ছিল, তাই না, এই ঘটনাটা এখানে আসছে। ওকে, তো যখন উদ্দীপক আসবে কিন্তু এই জিনিসগুলা উদ্দীপক থেকে আসতে পারে, কোন ঘটনাগুলোকে ইঙ্গিত করে সেই উদ্দীপক কিন্তু এখান থেকে আসতে পারে। আরেকটা হচ্ছে যে আরো কিছু পয়েন্ট আছে যেগুলো থেকে উদ্দীপক আসতে পারে, আরো কিছু পয়েন্ট আছে, আমি লিখি এখানে। সেটা হচ্ছে যে উমর ফারুক কবিতা থেকে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা থেকে। ঠিক আছে, কবিতা কবিতা থেকে কি কি আসতে পারে দেখো, যে প্রথমে আসতে পারে ইসলামে ওনার অবদান কি সেটা নিয়ে আসতে পারে, ইসলামের অবদান, ওই আজানের ঘটনাটা আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে তোমার অবদান থেকে আসতে পারে তিনি যে আদর্শবান ব্যক্তিত্ব ছিলেন, আদর্শবান ব্যক্তিত্ব, এটা নিয়ে উদ্দীপক আসতে পারে, আদর্শবান ব্যক্তিত্ব নিয়ে উদ্দীপক আসতে পারে। তারপর তিনি কেমন ছিলেন, তিনি অনাড়ম্বর জীবনযাপন, অনাড়ম্বর জীবনযাপন মানে নিরহংকার জীবনযাপন করতেন। ঠিক আছে, সেটা নিয়ে উদ্দীপক আসতে পারে। এরপর হচ্ছে যে দৃঢ় চরিত্র, তার চারিত্রিক যে দৃঢ়তা ছিল সেটা নিয়ে উদ্দীপক আসতে পারে। এরপরে হচ্ছে যে তোমার দৃঢ় চরিত্র, এরপর হচ্ছে নির্লোভ, নির্লোভ নির্মোহ, এই চরিত্রটাও আসতে পারে, এটা নিয়েও আসতে পারে, নির্লোভ এবং নির্মোহ ছিলেন। তারপর হচ্ছে যে তার মধ্যে চারিত্রিক যে কোমলতা ছিল, চারিত্রিক যে কোমলতা ছিল সেটা নিয়ে উদ্দীপক আসতে পারে। এরপরে তিনি আহ ন্যায় বিচারক ছিলেন, এটা ওই নিজের ছেলের ঘটনাটা, আবু শাহমার ঘটনাটা আসবে, বা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই না, সেটা আসতে পারে। তারপর হচ্ছে মানবতাবাদী ছিলেন তিনি, ভিত্তের ঘটনাটা আসবে, মানবতাবাদী আসবে, ভিত্তের ঘটনাটা আসবে। এরপরে হচ্ছে যে তোমার সাম্যবাদী ছিলেন, ঠিক আছে, সাম্যবাদী ছিলেন, এটা নিয়ে আসতে পারে। এরপর হচ্ছে দায়িত্বশীল ছিলেন, দায়িত্বশীল, ওই যে দুঃখিনী মায়ের ঘরে দায়িত্বশীল রাষ্ট্র কি ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, সেটা নিয়ে আসতে হবে। আজকের দিনে আমাদের রাষ্ট্রপ্রধানের খবরই থাকে না, কিন্তু উনি এত বড় অর্থবিধি শাসনকর্তা হয়েও তিনি নিজে ঘুরে 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 রাষ্ট্রের সুখ দুঃখ, মানুষের সুখ দুঃখ দেখছেন। দেখো, এই যে এই বিভিন্ন পয়েন্ট থেকে উদ্দীপক আসতে পারে, এখন তোমাকে যেটা নিয়ে উদ্দীপক আসবে ঠিক ওইটাকে ইঙ্গিত করতে হবে। যেমন ইসলামে অবদান আসলে তোমাকে লিখতে হবে আজানের ঘটনাটা সম্পর্কে বলতে হবে, আদর্শবান ব্যক্তিত্ব নিয়ে বলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
ওনাকে মানে বলেছেন উনি হবেন নবী, যদি হতেন কেউ তাহলে উনি নবী হবেন, এই কথাটা তোমাকে বলতে হবে। অনাড়ম্বর জীবনযাপন করতেন তিনি। হ্যাঁ, তার একটা মাত্র বিড়াল ছিল, তার তার যে ঘর ছিল তিনি সেটা যে খেজুর পাতার ঘর ছিল, অনাড়ম্বর জীবনযাপন করতেন তিনি। ঠিক আছে, তারপর দৃঢ় চরিত্র ছিল, তিনি কখনো এই নিজের চারিত্রিক দৃঢ়তা থেকে তিনি কখনো সরে যান নাই। তিনি এই যে ছেলের বিচার করতে তিনি দ্বিধাবোধ করেন নাই। তারপরে হচ্ছে যে তারপরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে তিনি দ্বিধাবোধ করেন নাই। ঠিক আছে, এই বিষয়গুলো উঠে আসবে। তারপর নির্লোভ ছিলেন, নির্মোহ ছিলেন। তারপরে এই যে নির্লোভ নির্মোহ ছিলেন, এবং তিনি ওই যে তোমার ঘরের বর্ণনাটা আসবে, তার জীবনযাপনের বর্ণনাটা আসবে। ঠিক আছে, তারপর চারিত্রিক কোমলতার ভিত্তের ঘটনাটা আসবে, ন্যায় বিচারক ছেলের ঘটনাটা আসবে, মানবতাবাদী ওই যে ভিত্তের ঘটনাটা আসবে, হ্যাঁ, সাম্যবাদী ভিত্তের ঘটনাটা আসবে, নিয়ে তারপর হচ্ছে দায়িত্বশীল রাষ্ট্রপ্রধান ওই মায়ের, দুঃখিনী মায়ের ঘটনা আসবে। বুঝতে পেরেছি? যেটা আসবে ওই ঘটনাটাকে তুমি ইঙ্গিত করে লিখতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমাদের ওমর ফারুক কবিতাটা চলে গেল। এরপরে আমরা চলে যাব ওমর ফারুকের পরে সেই দিন এই মাঠে, সম্ভবত দেখা যাক কোথায় যেতে পারি আমরা। হ্যাঁ, ওকে, আমরা চলে এসেছি সেই দিন এই মাঠ কবিতাতে, আমরা চলে এসেছি, তাই তো? আচ্ছা, আসো। তো প্রথমে আসো, সেই দিন এই মাঠ কবিতাটা স্তব্ধ হবে না গো জানি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রকৃতির চির প্রবাহমানতাকে বোঝাচ্ছে, প্রকৃতির চির বহমানতা। ঠিক আছে, বহমানতাকে বোঝানো হচ্ছে, প্রকৃতির চির বহমানতাকে বোঝানো। তারপর হচ্ছে সোনার স্বপ্নের স্বাদ। আর এই সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আজ ঝরে, দুইটা প্রায় কাছাকাছি। হ্যাঁ, একই উত্তর হবে। উত্তরটা কি? মানুষের স্বপ্ন ও কল্পনার মৃত্যু নেই। মানুষের স্বপ্ন ও কল্পনার মৃত্যু নেই। আমি কিন্তু কোন কবিতাটা কি নিয়ে সেটা আলোচনা করছি না, কারণ এগুলো আমরা জানি কোন কবিতাটা কি নিয়ে, তাই না? যদি কেউ নাও জানে তারপর তুমি পাঠ করে এটা একটু পড়ে ফেলবা, তাহলে তোমার জানা হয়ে যাবে। ঠিক আছে, চালতা ফুল কি ভিজবে না শিশিরের জলে, এটা হচ্ছে প্রকৃতির অবিনশ্বরতা। প্রকৃতির অবিনশ্বরতা, মানে প্রকৃতি ধ্বংস হবে না, প্রকৃতি তার গতিতে চলতেই থাকবে। ঠিক আছে, সোনার স্বপ্নের সাত পৃথিবীতে কবে আছে, এটা একই একই লাইনে এক উত্তরে চলে আসছে। তারপর হচ্ছে পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। ঠিক আছে, মানে প্রকৃতির নিত্য ব্যস্ততা থেকেই যাবে। প্রকৃতির নিত্য ব্যস্ততা থেকেই যাবে, তাই না? এবং এশিরীয় ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে, অর্থাৎ মানব সৃষ্ট সভ্যতার নশ্বরতা। মানব সৃষ্ট সভ্যতার নশ্বরতা মানে ধ্বংস হয়ে যাবে, নশ্বর মানে হচ্ছে ধ্বংস হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলা, প্রকৃতির চিরপ্রবাহ প্রবাহমানতা থাকবে, সোনার মানুষের স্বপ্ন ও কল্পনার মৃত্যু নেই, প্রকৃতি অবিনশ্বর, তারপরে হচ্ছে যে পৃথিবীর এইসব গল্প, প্রকৃতির নিত্য ব্যস্ততা সবসময় থাকবে, এবং মানব সৃষ্ট সম্পদ এবং মানুষ ধ্বংস হয়ে যাবে। এটাই হচ্ছে এই কবিতার মূল কথা, তাই না? এইগুলো হচ্ছে মূল কথা, এবং এইগুলাই উদ্দীপক হিসেবে আসবে। এইগুলাই কি হিসেবে আসবে? উদ্দীপক হিসেবে আসবে এইগুলাই। যেমন ধরো, আমরা যে লিখছি কি সেই দিন এই মাঠ, সেই দিন এই মাঠ। ঠিক আছে, সেই দিন এই মাঠে কি আসবে দেখো, এখানে হচ্ছে যে উদ্দীপক আসতে পারে প্রাকৃতিক সৌন্দর্য থেকে। প্রাকৃতিক সৌন্দর্য সেটা কি? ওই যে তোমার প্রাকৃতিক সৌন্দর্য তুমি বলবা যে চালতা ফুলের কথা বলছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে লক্ষ্মী পেঁচা ডাকে, এই জিনিসগুলো সবসময় টিকে থাকবে, প্রাকৃতিক সৌন্দর্য। তারপর হচ্ছে প্রকৃতির চির বহমানতা নিয়ে আসবে, কবিতায় যা বলেছে তাই বলবা। প্রকৃতির চির বহমানতা, যে স্মার্ট স্তব্ধ হবে না, প্রকৃতি থেমে থাকবে না। তারপরে চাল তখন শিশের জলে ভিজবে, লক্ষ্মী পেঁচা তার টাকাটাকি করবে, খেয়ানকের গল্পগুলা, খেয়ানক এগুলো চরের কাছে এসে ভিড় করবে। প্রকৃতির চির বহমানতা প্রকৃতি থেকেই যাবে। ঠিক আছে, তুমি নিজের থেকে বানিয়ে লিখতে যেও না, কারণ তুমি লেখক না, কবি না। নিজে থেকে পরীক্ষা হলে বানিয়ে লিখতে গেলে ধরা খাবা। বাসা থেকে পড়ে যাও, ভালো করে পড়ে যাও, এবং এর চেয়ে ভাই শর্ট ওয়ে আমার আর জানা নাই, এর চেয়ে শর্ট ওয়ে, এর চেয়ে শর্টকাট হয়ে আর জানা নাই সৃজনশীল প্রশ্নের অ্যান্সার শিখে দেওয়ার মতো। ঠিক আছে, তাহলে এই কথাটা তোমরা মাথায় রাখো, যে তোমাদেরকে একটু সময় দিতে হবে বাসায়। স্বপ্নের বেঁচে থাকা, স্বপ্নগুলো কি থাকে? বেঁচে থাকে। তারপরে হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে যে মানুষ ও প্রকৃতি মৃত্যু হয়, মানুষ ও সরি সভ্যতা, মানুষ ও মানব সৃষ্ট সভ্যতা, মানব সৃষ্ট সভ্যতা নশ্বরতা নিয়ে আসতে পারে। আর প্রকৃতি কি? অবিনশ্বর। এই চির বহমানতা এখানে লিখতে পারো অবিনশ্বর। অবিনশ্বর বলতে যতদিন কিয়ামত না হয় পর্যন্ত থাক, না হয় ততদিন পর্যন্ত অবিনশ্বর।
ঠিক আছে, এই চারটা নিয়ে বিশেষ করে যদি বলি, এটা থেকে উদ্দীপক বেশি আসতে পারে, এটা থেকে উদ্দীপক বেশি আসতে পারে। ঠিক আছে, ওকে। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী সম্ভবত বৃষ্টি কবিতাতে। এরপরে আমরা চলে যাব বৃষ্টি। আচ্ছা। হুম, হ্যাঁ, পেয়েছি। ওকে, এই যে বৃষ্টি কবিতা চলে আসছে। ঠিক আছে, আসো বৃষ্টি কবিতাকে নিয়ে বললেই গ্রামে প্রকৃতি নিয়ে কথা বলেছে বৃষ্টিতে, তাই না? বৃষ্টিতে কেমন হয়, প্রকৃতি কেমন হয়, আমাদের মন কেমন হয়, এই দুইটাই হচ্ছে মূল কথা। তারপরে আসলে আমরা একটু ব্যাখ্যা করি বহু প্রতীক্ষিত বৃষ্টি কেন, মানে প্রতীক্ষিত কেন, প্রাণে স্পন্দন আনে বলে। এটার জন্য মানুষ অপেক্ষা করে, কৃষকরা অপেক্ষা করে, মানুষ অপেক্ষা করে, যেমন আমরা এখন এই গরমের কারণে অপেক্ষা করছি, তাই না? এটা আমাদের প্রাণে, আমাদের প্রাণ এখন মরা হয়ে গেছে, যে বৃষ্টি আসলে আমরা আবার কি হবো, সজীব হয়ে উঠবো। সেজন্য প্রাণে স্পন্দন আনে বলে এটা কি বলেছে, বহু প্রতীক্ষিত বৃষ্টি বলা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে বিদগ্ধ আকাশ কেন বলা হয়েছে, এটা আসতে পারে। বিদগ্ধ বলতে এখানে সুন্দর ও রঙিন আকাশকে বোঝানো হয়েছে, সুন্দর ও রঙিন আকাশকে বিদগ্ধ আকাশ বলা হয়েছে। আকাশ সুন্দর ও রঙিন বলে তাকে বিদগ্ধ। আর বিদগ্ধ মাঠ কেন বলা হয়েছে, এই বিদগ্ধ কিন্তু আকাশ এবং মাঠ দুটোর জন্যই। ঠিক আছে, বিদগ্ধ মাঠ কেন, রুক্ষ প্রাণহীন বলে। মাঠ কেমন, রুক্ষ এবং প্রাণহীন বলে, প্রাণহীন মাঠ। ঠিক আছে, আচ্ছা, রুক্ষ এবং প্রাণহীন মাঠকে বিদগ্ধ মাঠ বলা হয়েছে। তারপরে হচ্ছে অরণ্যের কেয়া শিহরায়। অরণ্যের কেয়া শিহরায় কেন, সে মানে সে মর মর অবস্থা, তার বৃষ্টির স্পর্শে তার কি হয়, প্রাণের স্পন্দন পাইতে, সে তার প্রাণটা আবার ফিরে আসে, ফুলটা আবার সজীব হয়ে ওঠে। সেই জন্য অরণ্যের কেয়া শিহরিত হয়ে যায় তার বৃষ্টির স্পর্শে। ঠিক আছে, আচ্ছা, নদী ফাটলে বন্যা আনে পূর্ণ পূর্ণ প্রাণের জোয়ার। এটার মানে কি, এটার মানে হচ্ছে নতুন জীবনের সঞ্চার করে, নতুন জীবনের সঞ্চার, নতুন জীবন সঞ্চার করে। অর্থাৎ যখন সবকিছু মরে যায় চারপাশে, কৃষকের ফসল মরে যায়, হ্যাঁ, মানুষের যে জীবনযাত্রা কঠিন হয়ে যায়, হ্যাঁ, একেবারে মরমর অবস্থা, সেই মরমর অবস্থা থেকে উদ্ধার পায় যখন বৃষ্টি আসে, যখন নদীতে জোয়ার আসে, যখন ফসলের জমি কি হয়, পানিতে পানিতে ভরে যায়, যখন ফসলগুলা সতেজ হয়ে ওঠে, তখন নতুন জীবন সঞ্চার হয়। এই জন্য বলছে নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণে জোয়ার। তার রুগ্ন বৃক্ষ ভিখারির অবঠা হাতের মতন, এটা হচ্ছে প্রতীকী লাইন। এটা কার সাথে প্রতীকী করেছে, যে রুক্ষ মাঠ, রুক্ষ মাঠ কে এখানে কি বলেছে, যে মক্ষ মাঠ ফেটে চৌচির হয়ে যায় বলে, চৌচির হয়ে যায় বলে এখানে রুগ্ন বৃক্ষ ভিখারির বৃদ্ধ ভিখারির অগটা হাতের মতন বলেছেন। ঠিক আছে, আচ্ছা, তৃষিত মনের সাথে জেগে উঠে তৃষাতপ্ত মন। অর্থাৎ এটা কি এইটুক পর্যন্ত না, এইটুক পর্যন্ত হচ্ছে প্রকৃতি, এই কবিতাটা এইটুক পর্যন্ত প্রকৃতি, এইটুক পর্যন্ত প্রকৃতি, আমি আন্ডারলাইন করে দিই, অন্য কালারে আন্ডারলাইন করি, এইটুক পর্যন্ত হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, এইটুক পর্যন্ত কি, প্রকৃতি। এরপরে হচ্ছে মানুষের সম্পর্ক, এরপরে কি, মানুষের সাথে তার সম্পর্ক, হ্যাঁ, মানুষের সাথে, মানুষের সাথে সম্পর্ক। এরপরে মানুষের সাথে সম্পর্ক। ওকে, এরপরে এইটুক পর্যন্ত হচ্ছে প্রকৃতির সাথে সম্পর্ক, এবার আসছে মানুষের সাথে সম্পর্ক। তো তৃষিত মনের সাথে জেগে উঠে তৃষাতপ্ত মন, এটার মানে কি, এটার মানে হচ্ছে বৃষ্টির সঙ্গে মানব মনের সম্পর্ক রয়েছে, বৃষ্টির সঙ্গে মানব মনের সম্পর্ক রয়েছে, সেটা বোঝানো হচ্ছে, বৃষ্টির সঙ্গে মানব মনের সম্পর্ক রয়েছে। ওকে, আচ্ছা, তারপরে বলছে যে, যে পাড়ি দিয়ে যেতে চায় বহু বন্ধুর পথ, পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর। অর্থাৎ কি হয়, মানুষ অতীতের স্মৃতিময় দিনে ফিরে যেতে চায়। ঠিক আছে, মানুষ কি করে, অতীতে স্মৃতিময় দিনে ফিরে পেতে চায়। আমি এটা এইখানে লিখি, অতীতে স্মৃতিময়, তোমরা কিন্তু বইতেই লিখে ফেলবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে, স্মৃতিময় দিনে ফিরে
যেতে চায় মানুষ, ঠিক আছে, অতীতের স্মৃতিময় দিনে মানুষ কি করতে চায়, ফিরে যেতে চায়। সেই জন্য এখানে বলছে যে পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর। আর এখানে হচ্ছে বিষণ্ণ মেদুর। বিষণ্ণ মেদুর কেন? বিষাদময় ও স্মৃতিকাতর বলে সেই জন্য এটাকে বিষণ্ণ মেদুর বলা হয়েছে। আমি লাস্ট দিকে লিখছি বিষাদময় ও স্মৃতিকাতর বলে এটাকে বিষণ্ণ মেদুর বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বৃষ্টি যখন আসে তখন আমরা আমাদের অতীতের কথা স্মরণ করি, আমাদের শৈশবের কথা যেগুলো আমরা ফেলে আসছি সেই দিনগুলোর কথা স্মরণ করি, সেই দিনগুলোর কথা স্মরণ করে আমাদের মনে একটা হাহাকার সৃষ্টি হয়। প্রকৃতিতে সজীবতা আছে কিন্তু মনের মধ্যে মাঝে মধ্যে কি সৃষ্টি হয়, হাহাকার সৃষ্টি হয়, বিষাদময় হয়ে ওঠে আমাদের মন এবং আমরা স্মৃতিকাতর হয়ে পড়ি। ওকে, আচ্ছা, এই ছিল এই লাইনগুলা ব্যাখ্যা ছিল, এই ব্যাখ্যাগুলো তোমরা লিখে ফেলবে, কেমন? আচ্ছা, এরপর আমরা চলে যাই এখানে কোন কোন দিক থেকে উদ্দীপক আসতে পারে আমরা সেটা দেখবো। বৃষ্টি, ঠিক আছে, বৃষ্টি থেকে উদ্দীপক আসতে পারে কি নিয়ে? প্রকৃতির যে প্রাণের সঞ্চার হয়, প্রকৃতির সজীবতা, ওকে, তারপর হচ্ছে প্রাণের সঞ্চার, এটা নিয়ে উদ্দীপক আসতে পারে। প্রকৃতির সজীবতা এবং প্রাণের সঞ্চার নিয়ে উদ্দীপক আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে বৃষ্টির জন্য যে মানুষের প্রতীক্ষা থাকে, মানুষ অনেক অপেক্ষা করে, সেটার জন্য উদ্দীপক আসতে পারে। তারপরে আসতে পারে তোমার যে মানব মনের বৃষ্টির কারণে মানব মনের যে হাহাকার, মানব মনের কি হাহাকার, ওকে, সেটা আসতে পারে। এরপরে আসতে পারে স্মৃতিকাতরতা নিয়ে আসতে পারে, যে স্মৃতিকাতর হয়ে পড়ে বৃষ্টির সময় মানুষ, অতীতের কথা মনে পড়ে, সেটা নিয়ে আসতে পারে। এরপরে হচ্ছে যে সঙ্গে বর্ষা প্রকৃতির সঙ্গে যে মানব মনের সম্পর্ক রয়েছে, মানব মনের সংবেদনশীলতা রয়েছে, সেটা নিয়ে আসতে পারে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে যে আরেকটা আসতে পারে যে প্রকৃতিকে সজীব করে তুলে, জোয়ার নিয়ে আসে প্রকৃতিতে। এই কথাগুলো যখন এটা বলবে প্রকৃতির সজীবতা নিয়ে যখন কোনো উদ্দীপক আসবে তখন তুমি বলবা যে কি হয়, যে প্রকৃতিটা সজীব হয়ে ওঠে, অরণ্যের কেয়া শিহরায়, নদীর ফাটলে জোয়ার আসে, হ্যাঁ, দগ্ধ বিদগ্ধ মাঠ হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে, ঠিক আছে। এরপরে এই কথাগুলো বলবো। ওকে, প্রকৃতিতে কিভাবে সজীবতা আসে। আর যদি মনের সাথে সম্পর্ক খুঁজি তাহলে বলবো যে মানুষের মন তৃষার্ত হয়ে ওঠে, তারপর পাড়ি দিয়ে চলে যেতে চায়, বহু প্রান্তর বন্ধুর পথ পাড়ি দিয়ে চলে যেতে চায়, মনটা নিঃসঙ্গ হয়ে যায়, নির্জনতায় ভুগে মানুষ, বিষণ্ণ মেদু জাগে মানুষের মনে, এই কথাগুলো বলবা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে এরপরে আমরা চলে যাব আমাদের লাস্ট ওয়ান, সম্ভবত আমার সাবজেক্টের লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কি, সেটা হলো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। 245 এ দেখি আমরা, হ্যাঁ, পেয়ে গেছি আমরা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তো এটা আমরা জানি, এটাকে নিয়ে এটা পাকিস্তানি বাহিনীর বর্বরতা এবং বাঙালি আত্মত্যাগ, এই দুইটাকে নিয়ে আমরা দেখেছি। তো তারপরে আসি আমরা দেখি প্রথম লাইন, ইম্পর্টেন্ট লাইন, যেটা হচ্ছে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, এটা হচ্ছে মানে প্রথম ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে মানে কত বাঙালির আর কত আত্মত্যাগ দিবে, বাঙালির আত্মত্যাগকে এখানে বোঝানো হয়েছে, যে একবার স্বাধীনতা মুক্ত জীবনের জন্য আমাদেরকে আর কত আত্মত্যাগ দিতে হবে। যে আমরা দেখেছি 24 আন্দোলনে একটা সরকারকে পতন করাতে, স্বৈরাচারকে পতন করাতে আমাদেরকে কত জীবন দিতে হয়েছে, তাই না? এইটাই বলেছে বাঙালি আর কত আত্মত্যাগ দিবে এই স্বাধীনতার জন্য। তারপর হচ্ছে খান্ডব দহন বলতে কি বোঝায়, এটা আছে যে কবি এখানে কি করেছেন, পৌরাণিক পৌরাণিক ঘটনার অবতারণা করে, পৌরাণিক ঘটনার অবতারণার মাধ্যমে, অবতারণার মাধ্যমে ভিনদেশী শত্রুদের দ্বারা, ভিনদেশী শত্রুদের দ্বারা শত্রুদের শত্রুদের দ্বারা বাংলাদেশকে জ্বালিয়ে দেয়াকে ইঙ্গিত করেছে। ওকে, খান্ডবতা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সাকিনা বিবির কপাল ভাঙলো মানে কি হওয়া, সম্ভ্রম হারানো, ধর্ষিত হওয়া বা সম্ভ্রম হারানো, সম্ভ্রম হারানোকে বোঝানো হয়েছে সাকিনা বিবির কপাল ভাঙলো। তারপর হচ্ছে যে সিঁদুর সিঁদুর মুছে গেল ফরিদাসীর মানে হচ্ছে স্বামী
হারানো, স্বামী হারানো। আর এই দুটা হচ্ছে নারীদের আত্মত্যাগকে বোঝানো হয়েছে। তারপর শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক পেলো কেন? এটা হচ্ছে যে নির্মমতা ও ভয়াবহতা বোঝাতে, পাকিস্তানি বাহিনীর নির্মমতা ও ভয়াবহতাকে বোঝাতে জলপাই রঙের ট্যাঙ্কের আগমন ঘটেছে বা এসেছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ছাত্রাবাস বস্তি উজাড় হলো। ছাত্রাবাস বলতে বোঝাচ্ছে যে তোমার 25শে মার্চে যে গণহত্যায় যে ছাত্রাবাস বস্তি উজাড় হলো, এগুলো হচ্ছে গণহত্যাকে রিফার করে। কাকে? যে 25শে মার্চ রাতের গণহত্যা, গণহত্যা, ঠিক আছে, 25 মার্চ রাতের গণহত্যাকে রেফার করে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আর্তনাদ করছে একটা কুকুর, কিসের জন্য? স্বাধীনতার জন্য। আর্তনাদ কিসের জন্য? স্বাধীনতার জন্য, স্বাধীনতার জন্য। আর্তনাদ কিসের জন্য? স্বাধীনতার জন্য। তারপর হচ্ছে অবশিষ্ট হামাগুড়ি দিল। এটা হচ্ছে যে মানবাধিকার, যে নির্মমতা ও মানবতার, তাদের পাকিস্তানি বাহিনীর যে নির্মমতা, তাও মানবাধিকার বিরোধী অপরাধ, মানবাধিকার বিরোধী যে অপরাধ সেটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, মানবাধিকার বিরোধী অপরাধকে বোঝানো হয়েছে। ওকে। আচ্ছা, তারপরে আমরা যাই। এরপরে বলছে যে আহ, চোখের নিচে, তার চোখের নিচে অপরাধের দুর্বল আলো ঝিলিক। এটা কি? মানে সে যে শেষ বয়সে জীবন সায়ান্নে এসেও, জীবনের শেষ বয়সে এসেও, জীবন সায়ান্নে এসেও স্বাধীনতার আশায়, স্বাধীনতার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে অপেক্ষা করে স্বাধীনতার জন্য। ঠিক আছে, কি করে? স্বাধীনতার জন্য সে অপেক্ষা করে জীবন সায়ান্নে এসেও। তারপর হচ্ছে মোল্লাবাড়ি বিধায় নরবরে ঘটিত নিজের নরবরে অবস্থা, নরবরে অবস্থা, নরবরে অবস্থার প্রকাশ পাচ্ছে এখানে। কার? মোল্লাবাড়ির বিধবার, একজন বিধবা, সে বিধবা, তার উপর তার ঘরটাও পুড়িয়ে দেওয়া হলো, তার নরবরে অবস্থা। আচ্ছা, অনাথ কিশোরী অপেক্ষা করছে কিসের জন্য? স্বাধীনতার জন্য অপেক্ষা করছে, স্বাধীনতার, স্বাধীনতার জন্য অপেক্ষা। অনাথ কিশোরী স্বাধীনতার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই জায়গাটা হচ্ছে সগির আলী, এই জায়গাটা একদম মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা একদম মুখস্থ রাখতে হবে কোন চরিত্রটা কি বলেছে। তাই সগির আলী হচ্ছে শাহবাজ ফিরোজ জোয়ান কিশোর, কৃষ্ণদাস জেলে করা সবচেয়ে সাহসী লোক, মতলব মিয়া মেহনতি দক্ষ মাঝি, সে কাজে কাজে হলে নৌকা চালায়, রুস্তম শাহ ঢাকা রিক্সাওয়ালা, ফুসফুস এখন পোকা দখলে। এই জায়গাটা এইখানে বোঝাচ্ছে কি জানো? মানে নানান সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। ঠিক আছে, সকল শ্রেণী পেশার মানুষের কি অংশগ্রহণ, এটা বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে তেজি তরুণ, হচ্ছে যে মানে তরুণ মুক্তিযোদ্ধা, তরুণ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা বা তারুণ্যের শক্তিকেও এখানে ইঙ্গিত করতে পারে। একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে, মানে হচ্ছে শোষণ মুক্ত, শোষণ মুক্ত, স্বৈরাচার মুক্ত দেশের জন্ম হতে চলেছে, দেশের জন্ম হতে চলেছে, সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, যদি আমরা স্বৈরাচার মুক্ত আসলে হতে পারি নাই, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। অর্থাৎ বাঙালির আত্মত্যাগ ও আশাবাদের কারণে কবির দৃঢ় বিশ্বাস স্বাধীনতা আসবে। তাহলে স্বাধীনতা কেন আসবে? বাঙালির, বাঙালির আত্মত্যাগ, আত্মত্যাগ ও আশাবাদের কারণে স্বাধীনতা আসবেই। ঠিক আছে, এটা কবির দৃঢ় বিশ্বাস। এই লাইনটাতে কবির দৃঢ় বিশ্বাসও ফুটে উঠে। আবার কবির কি দৃঢ় বিশ্বাসও ফুটে উঠে লাইনে। ঠিক আছে, কবি দৃঢ় বিশ্বাস ফুটে উঠে গেল। এই হচ্ছে কবিতার কথা। এবং আমরা যাতে এই লাইনগুলো আমরা দেখলাম, আমি আরেকবার তোমাদেরকে বুঝাই এই লাইনগুলোতে। প্রথম হচ্ছে যে রক্তগঙ্গা বলতে বাঙালি আত্মত্যাগকে বুঝেছে। খান্ডবদাহন হচ্ছে পৌরাণিক ঘটনার মাধ্যমে পাকিস্তানি বাহিনী যে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল সেটাকে নিয়ে বোঝানো হয়েছে। সাকিনা বিবির কপাল ভাঙলো মানে হচ্ছে সম্ভ্রম হারালো, ধর্ষিত হলো সে। নারীদের যে মুক্তিযুদ্ধে মানে কিভাবে তারা অবদান রেখেছে সেটা তুলে ধরেছে। স্মৃতি শুধু মুছে গেল হরিদাসী, অনেক নারী তার স্বামীকে হারিয়েছে সেটাকে বোঝাচ্ছে। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক গেল কেন? যে তোমার বর্বরতা, নির্মমতা, ভয়াবহতা চালানোর জন্য, এটাকে বোঝানোর জন্য বলছে দানবের মতো চিৎকার করতে করতে বলা হয়েছে, তাই না? তারপর হচ্ছে ছাত্রের বস্তি উজাড় হওয়া, 25শে মার্চের গণহত্যাকে ইঙ্গিত করা হচ্ছে। তারপর হচ্ছে যে ছাই হলো গ্রামের পর গ্রাম, মানে পাকিস্তান বাহিনী বর্বরতা,
তারপর হচ্ছে বিদ্যুৎ আত্মনাদ করছে কুকুর, এটা স্বাধীনতার জন্য। অবশেষে হামাগুড়ি দাও পিতামাতার লাশের উপর, মানবতা বিরোধী কাজ। এরপরে হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। এরপরে হচ্ছে যে চোখের নিচে অপরাধের দুর্বল আলোর ঝিলিক, জীবন সায়নে এসেও স্বাধীনতার জন্য সে অপেক্ষা করছে তার আশাবাদের কারণে। তারপর হচ্ছে মোল্লাবাড়ি বিধবার নরবর অবস্থা বোঝাচ্ছে। অনাথ কিশোরী শূন্য হাতে দাঁড়িয়ে আছে স্বাধীনতার জন্য। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে। নতুন পৃথিবীর জন্ম হতে চলতে, মানে শোষণ মুক্ত স্বৈরাচার মুক্ত একটা দেশের জন্ম হবে। তারপর হচ্ছে যে কি, তোমাকে আসতে হবে স্বাধীনতা। বাঙালির যে আত্মত্যাগ, যে আশাবাদ, সেটার কারণে স্বাধীনতাকে অবশ্যই আসতে হবে, এটা খুবই দৃঢ় বিশ্বাস। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা চলে যাবো কি, এখানে হচ্ছে যে কোন কোন জায়গা থেকে উদ্দীপক আসতে পারে, আমি সেটা দেখিয়ে আসলে ক্লাসটা শেষ করবো। কেমন হচ্ছে যে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। পাওয়ার জন্য হে স্বাধীনতা। ওকে, দেখো তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতাতে কি কি বিষয় থেকে উদ্যোগ আসতে পারে। প্রথমেই আসতে পারে তোমার হচ্ছে যে বাঙালির কি নিয়ে, আত্মত্যাগ নিয়ে আসতে পারে। তো কিভাবে কিভাবে আত্মত্যাগ দিয়েছে সেটা বলবা। হ্যাঁ, যে নারীদের আত্মত্যাগ আছে, জীবন বিসর্জন দিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, শিশু তার মাকে হারিয়েছে। হ্যাঁ, এইভাবে করে আত্মত্যাগ গুলা তুলে ধরবা। তারপরে হচ্ছে নারীর আত্মত্যাগ, কিভাবে কিভাবে তারা আত্মত্যাগ করেছে এখানে বলাই আছে, সেটা তোমরা তুলে ধরবা। কেমন, আচ্ছা। তারপরে হচ্ছে যে এখানে তিনটা চরিত্র আসছিল, তাই না, নারী সম্পর্কে। তারপর হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষের যে সকল শ্রেণী পেশার মানুষের অবদান যে এখানে রয়েছে, বা মুক্তিযোদ্ধাদের যে অবদান আছে সেটাকে বলবো, বা মুক্তিযোদ্ধাদের অবদান, এটা আলাদা করে আসতে পারে। মুক্তিযোদ্ধাদের অবদান একটা আসতে পারে, শুধু মুক্তিযোদ্ধাদের অবদান। আর একটা আসতে পারে সকল শ্রেণী পেশার মানুষের অবদান, সেটাকে সেটা নিয়ে আসতে পারে। আচ্ছা, আর কি বিষয় আসতে পারে। তারপর হচ্ছে যে তোমার আসতে পারে যে পাকিস্তানি বাহিনীর বর্বরতা, নির্মমতা। পাকিস্তানি বাহিনীর নির্মমতা ও বর্বরতা। ঠিক আছে, বর্বরতা, গণহত্যা নিয়ে আসতে পারে, তাই না। তারপর হচ্ছে তোমার গণহত্যা নিয়ে আসতে পারে উদ্দীপক, গণহত্যা নিয়ে আসতে পারে। এরপরে হচ্ছে যে স্বাধীনতার জন্য যে প্রতীক্ষা অপেক্ষা, সেটা নিয়ে আসতে পারে। কে কে অপেক্ষা করছিল ওখানে কিন্তু বলেছে, কে কে অপেক্ষা করছে কবিতায়, সেই কথাগুলো বলবা। এবারে যে সব বলে ফেলবা না, যেটা যেটা নিয়ে আসবে সেটাকে রেফার করবা। ঠিক আছে, তারপরে স্বাধীনতা নিয়ে আসতে পারে, স্বাধীনতা নিয়েও আসতে পারে। তাহলে স্যার এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি গুরুত্বপূর্ণ সাজেশন গুলো দিয়ে দিলাম, গুরুত্বপূর্ণ আহ, বাক্যগুলো দাগাই দিলাম, গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে দিলাম, যেখান থেকে যেহেতু উদ্দীপক আসবে সেটা বলে দিলাম। সৃজনশীল কিভাবে লিখতে হয় সেটাও আমি বললাম। সৃজনশীলে তোমার যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক, এই উচ্চতর দক্ষতা, এই প্যাটার্ন গুলো ফলো করে লিখবা। তোমার জ্ঞানমূলকে হচ্ছে যে প্রথমে এক লাইনের জ্ঞান মানে মূল কথাটা তুলে ধরতে হয়। অনুধাবনমূলকে তোমার যদি হাতে সময় থাকে, হাতের লেখা ফার্স্ট হলে, দ্রুত হলে তুমি অনুধাবনমূলকে যে এক্সট্রা কিছু কথা বলবা। আর যদি হাতে লেখা দ্রুত না হয়, তাহলে উদাহরণগুলোকে তুমি এক্সট্রা কথা না বলে, যেটা উত্তর জাস্ট সেটা বইয়ের থেকে নিচে থেকে না, বইয়ের থেকে সেই কথাটা লিখে ফেলবা। উদ্দীপকের কথাটাকে আলাদা করে আরেকটা প্যারা করবা, তাহলে 3 প্যারা হয়ে যাচ্ছে। আর ঘ নাম্বারে এসে সেম কাজটাকে করবা। ওই অনুধাবনগুলোকে আগে যে কথাগুলো বলেছো ওগুলোকে আরেকটু ঘুরে কাচাই, বা বইয়ে এমন কিছু কথা ছিল যেগুলো তুমি গত গ নাম্বারে বলো নাই, সেই কথাগুলোকে, যেগুলো বলো নাই সেগুলো এখন তুমি অনুধাবনগুলোকে বলবা ঘ নাম্বারের ক্ষেত্রে। তারপর হচ্ছে প্রশ্নের কথাটা বলবে, এটা উচ্চতর দক্ষতা কেন মিল না, বা কেন মিল, এই কথাগুলোকে তুলে ধরবা। বা ওরা একটা লাইন বলে, এই লাইনটা কেন যথার্থ, সেইটা তোমার মতো 3-4 লাইনে ব্যাখ্যা। ঠিক আছে স্যার, এই প্যাটার্নটা তুমি যদি ফলো করো স্যার, তোমার প্রশ্ন কিন্তু তুমি, আমি একদম শিওর যে তুমি যথাসময়ের মধ্যে তোমার সৃজনশীল অ্যান্সার করতে পারবে এবং খুব ভালো অ্যান্সার করতে পারবে। ঠিক আছে স্যার, এই ক্লাসগুলো তোমরা করো। আশা করি খুবই 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 উপকৃত হবে, এবং বন্ধুদেরকে শেয়ার করো, তাদেরকে বলো এই ক্লাসগুলো করতে। তোমার দ্বারা যদি আরেকজনের উপকার হয়ে যায়, জীবনে একদিন তুমিও, তোমারও কি হবে, উপকার হবে। ঠিক আছে, ফল পাবে। ঠিক আছে, ক্লাসগুলো তোমরা শেয়ার করে দিও এবং বেশি বেশি করে পড়াশোনা করো। কোনো সমস্যা হলে আমার সাথে থাকবে। আমি আরেকটা ক্লাস তোমাদের জন্য দিব, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল ক্লাসটা তোমাদের জন্য আমি আপলোড করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।